আসন 47কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গমাতা এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের, যাদেরকে আমরা 1975 সালে হারিয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি স্মরণ করছি জাতীয় 4 নেতাকে এবং সকল বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিতা মা বোনদের। আমি আরও স্মরণ করছি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে এবং যারা আমাদের মাঝে নেই, আমার প্রয়াত পিতা মাতা সহ, এবং যারা আমাদের সাথে আছেন। আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি জনস্বার্থে আত্মদানের মহিমায় উদ্ভাসিত, কারণ এটি শুধু রাজনৈতিক দল নয়, বাংলাদেশের জন্ম এবং বাঙালি জাতির উত্থান পর্বের প্রতিটি স্পন্দনের সঙ্গী বাংলাদেশ আওয়ামী লীগ। আর এই কারণেই বাংলাদেশের জন্ম থেকে এখন পর্যন্ত দেশের রাজনৈতিক সংস্কৃতিতে মূলধারা দল হিসেবে সাধারণের মনে ভিন্নভাবে স্থান করে নিয়েছে আওয়ামী লীগ। সকলকে অভিবাদন। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল নেতাকর্মীকে আবারও অভিবাদন। মাননীয় স্পিকার, চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনের পরে আমাদের 24-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি আমাদের নির্বাচনী ইশতেহারের সাথে সঙ্গতিপূর্ণ করে রাখা হয়েছে এবং যেই আমরা প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম নির্বাচনী ইশতেহারে, তার সাথে সঙ্গতিপূর্ণ করে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা, কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি, দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো, ব্যাংক সহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা, নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা, সর্বজনীন পেনশন ব্যবস্থায় সকলকে যুক্ত করা ইত্যাদি। নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়ন লক্ষ্যে প্রাথমিক ভিত্তি রচনা করা এবারের বাজেট টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রার মূল লক্ষ্য, যার আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। মাননীয় স্পিকার, এই বাজেট বক্তৃতায় রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 1.5 দশকে বাংলাদেশের সাফল্য এবং 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার রূপরেখা, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের জন্য খাতভিত্তিক পরিকল্পনা ও নীতিকৌশল, খাতভিত্তিক অগ্রাধিকার, কর্মপরিকল্পনা ও সম্পদ সঞ্চালন, রাজস্ব আদায় অগ্রগতি, রাজস্ব আহরণ আধুনিকায়ন এবং বৃদ্ধির লক্ষ্যে গৃহীত কার্যক্রম ইত্যাদি। মাননীয় স্পিকার, 2009 সাল থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা রূপান্তরকারী নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক ব্যবস্থাপনায় যে সকল সংস্কার সাধিত হয়েছে এবং তার ফলে কিভাবে জনগণ উপকৃত হচ্ছে সেই বিষয়ে আমি কিছু আলোকপাত করতে চাই। কারণ আমার মহান জাতীয় সংসদে মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, তারা অনেকেই বাজেট বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, আমি আর সেদিকে যাচ্ছি না। মাননীয় স্পিকার, সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কারের কার্যক্রম 90 সালের আগে থেকে শুরু হলেও কার্যকর পথযাত্রা শুরু হয় 2009 সাল থেকে স্ট্রেংথেনিং পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট প্রোগ্রামের মাধ্যমে। পরবর্তীতে
আরও বড় পরিসরে স্ট্রেংথেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট টু এনেবল সার্ভিস ডেলিভারি এর মাধ্যমে উন্নত মানের সেবাদানকে নিশ্চিতকরণের লক্ষ্য নিয়ে শুরু হয় নবযাত্রার দ্বিতীয় প্রজন্মের সংস্কার। সরকারের আর্থিক ব্যবস্থাপনা সংস্কার প্রক্রিয়ার একটি মূল চালিকা শক্তি তার যান্ত্রিকীকরণ, যেটা বাজেট এবং অ্যাকাউন্টসকে একত্রিত করে ডাটা এন্ট্রি, ডাটা সংরক্ষণ ও রিপোর্ট জেনারেট করার একটি সিস্টেম যা বাজেটকে স্বচ্ছ, জবাবদিহিমূলক, স্বয়ংক্রিয় এবং সিস্টেম বেসড করেছে। আগে আমরা ম্যানুয়াল বাজেট করা হতো, সেই পদ্ধতি থেকে এখন বের হয়ে আসা হয়েছে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে। বাজেট অটোমেশনের সুফল হিসেবে আমরা জানি সাধারণ মানুষের সুবিধাগুলো কি কি, সেটা সঞ্চয়পত্রের মাধ্যমে আমরা বলতে পারি। সঞ্চয়পত্র খোলা থেকে শুরু করে এখন লাভের হিসাব সবকিছুই অনলাইন সিস্টেমে পরিচালিত হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী ভাতা ক্ষেত্রে প্রায় 3 কোটির অধিক উপকারভোগী G2P সিস্টেমে ভাতাসমূহ EFTর মাধ্যমে পাচ্ছেন। এই চালান আছে, অটোমেটেড চালান পদ্ধতিতে সরকারের রাজস্ব ও ফি সমূহ আদায় করার ফলে রিয়েল টাইম জমাটা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। ঋণ ব্যবস্থাপনা কার্যক্রমকে আধুনিকায়ন ও সিস্টেম বেসড করা হয়েছে। ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের বাৎসরিক অকশন ক্যালেন্ডার হয়েছে, পুরো প্রক্রিয়াটি অটোমেটেড, ফলে সরকারের ঋণের হিসাবায়ন প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন হচ্ছে। প্রতি 3 মাস অন্তর ডেট বুলেটিন প্রকাশিত হচ্ছে। এছাড়া মধ্যমেয়াদী ঋণ কৌশল এবং টেকসই ঋণ বিশ্লেষণ পত্র প্রকাশিত হচ্ছে। এতে ঋণ ব্যবস্থাপনায় কোনো ঝুঁকি থাকলে সেটা চিহ্নিত করা সহজ হচ্ছে। মাননীয় স্পিকার, টেকসই উন্নয়নের অন্যতম শর্ত হল উন্নয়ন প্রক্রিয়ায় সকল নাগরিককে সম্পৃক্ত করা এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত সংবিধানের 15 অনুচ্ছেদে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনয়নে প্রথম উদ্যোগ গ্রহণ করেন। এই লক্ষ্যে তিনি 2008 সনে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে একটি সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তন করার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করেন। তার ধারাবাহিকতায় 2023 সালে 17 আগস্ট সর্বজনীন পেনশন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী। এটি একটি যুগান্তকারী জনকল্যাণমুখী পদক্ষেপ যা সকল নাগরিকের অবসরকালীন আর্থিক মুক্তির সনদ হিসেবে বিবেচিত হচ্ছে। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিন। জি, 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই সর্বজনীন পেনশন স্কিমের বৈশিষ্ট্য সমূহ হচ্ছে, এখানে 18 থেকে 50 বছর বয়সী এবং 50 বছরের ঊর্ধ্ববয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম 10 বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোনো বাংলাদেশি এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। পেনশনে থাকাকালীন 75 বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনের নমিনি 75 বছর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন। চাঁদাদাতা তার জমাকৃত অর্থের সর্বোচ্চ 50% ঋণ হিসেবে উত্তোলন করতে পারবেন। পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য করে কর রেয়াত পাওয়ার যোগ্য হবেন এবং মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে। নিম্ন আয়সীমার নিচে থাকা নাগরিকগণের অথবা অসচ্ছল চাঁদাদাতার ক্ষেত্রে পেনশন তহবিলে মাসিক চাঁদার একটি অংশ সরকার অনুদান হিসেবে প্রদান করবে। সর্বজনীন পেনশনের স্কিম সমূহ হল প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা। এই 4টি স্কিম ছাড়াও সরকার 5ম স্কিম হিসেবে প্রত্যয় ঘোষণা করেছে। সকল স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা কর্মচারী যারা 1 জুলাই 2024 থেকে উল্লেখিত প্রতিষ্ঠানে যোগদান করবেন তাদের ক্ষেত্রেও সর্বজনীন পেনশন স্কিম কার্যকর হবে। মাননীয় স্পিকার, কাঙ্ক্ষিত অভীষ্ট ফলাফল অর্জনে বাজেট প্রণয়ন ও ব্যয়ের সক্ষমতা বৃদ্ধির জন্য বর্তমান সরকার চলতি অর্থবছর থেকে মন্ত্রণালয়সমূহের বাজেট ব্যবস্থাপনা কমিটির পারফরমেন্স যাচাই করার উদ্যোগ গ্রহণ করেছে। প্রথম পর্যায়ে 10টি মন্ত্রণালয় বিভাগের পারফরমেন্স পরিমাপ করা হয়েছে।
মূলত বৃহৎ ব্যয়কারী ও সামাজিক খাতে ব্যয়কারী এই দুটো বিষয়কে বিবেচনা নিয়ে 10টি মন্ত্রণালয় বা বিভাগকে নির্বাচন করা হয়েছে। ভবিষ্যতে সকল মন্ত্রণালয় বিভাগকে পারফরম্যান্স স্কোরকার্ডের আওতায় এনে বাজেট ব্যবস্থাপনা কমিটির কর্মদক্ষতা তথা পারফরম্যান্স পরিমাপ করা হবে। এতে মন্ত্রণালয় ও বিভাগসমূহের বাজেট কাঠামোর সাথে নীতি অগ্রাধিকার ও কৌশলসমূহের সঙ্গতি সাধন, বাজেট পর্যালোচনা ও অনুমোদন, পরিবীক্ষণ, মূল্যায়ন ও অডিট নিষ্পত্তিকরণ এবং বাজেট ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিকরণ সংক্রান্ত কার্যাবলী আরও দক্ষতার সাথে পরিচালিত হবে বলে আমার বিশ্বাস। মাননীয় স্পিকার, বাজেট প্রণয়নের পাশাপাশি বাজেট বাস্তবায়ন ও পরিবীক্ষণের উপরও সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা প্রয়োজন। এজন্য অর্থ বিভাগ সহ সকল মন্ত্রণালয় বিভাগে বাজেট অধিশাখায় বাজেট বাস্তবায়ন ও পরিবীক্ষণের একটি স্থায়ী ব্যবস্থা থাকা জরুরি, যা বছর জুড়ে মন্ত্রণালয় এবং বিভাগের আয় ও ব্যয় ট্র্যাকিং করবে। এছাড়া শক্তিশালী আভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়াস নেওয়া হয়েছে। এতে বাজেট ব্যয়ে নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঝুঁকি চিহ্নিতকরণ এবং ঝুঁকি মোকাবিলা করার সক্ষমতা তৈরি হবে। মাননীয় স্পিকার, বাঙালির উন্নয়ন অগ্রযাত্রার স্বপ্নসারথী ও মুক্তির প্রতীক জাতির পিতার সাহস আর স্বপ্নের হাত ধরেই তারই যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটু একটু করে গড়ে তুলেছেন স্বপ্নের সোনার বাংলা, যার দূরদর্শী দিক নির্দেশনায় প্রিয় স্বদেশ আজ দৃঢ় প্রত্যয়ে লক্ষ্য স্থির করে কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী রূপান্তরকারী নেতৃত্বে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় আসীন। নানা প্রতিকূল পরিবেশেও নিরবচ্ছিন্ন উন্নয়ন ধারা বজায় রেখে বিশ্ব দরবারে রেজিলিয়েন্ট জাতি হিসেবে আমরা স্বীকৃত ও প্রশংসিত। জনমানুষের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সাহসী ও গতিশীল উন্নয়ন কৌশলে 2041 সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ করে আমরা এগিয়ে যাব অপার সম্ভাবনায় আগামীর পথে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীকে প্রস্তাবিত সুচিন্তিত এবং সময়োপযোগী বাজেট উপস্থাপনের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই প্রক্রিয়ার সাথে যুক্ত সকলকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবন। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য